হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভ্রমণের গল্প নিয়ে। আজকের গন্তব্য দিনাজপুর জেলা। দিনাজপুর জেলায় একটি কাজ আছে, তো ভাবলাম রথ দেখা কলা বেচা সব একসাথেই হবে। দেখতেই পাচ্ছেন আমি রাজশাহী রেল স্টেশনে। আমার পেছনের ট্রেনটি হচ্ছে বাংলাবান্ধা এক্সপ্রেস, যেটি রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে যাবে রাত্রি 9টায়। আর এটি পৌঁছাবে গিয়ে ভোর আনুমানিক 4টা থেকে 5টার মধ্যে। তার মানে কিন্তু দিনাজপুর স্টেশনে আমাকে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক ঘাটাঘাটি করে দেখলাম রাজশাহী থেকে একমাত্র ডাইরেক্ট বাহন কিন্তু এই ট্রেন। দিনাজপুর যাবার আরও অনেক রাস্তা আছে, আরও অনেক যানবাহন আছে, তবে কিন্তু আপনাকে ভেঙে ভেঙে যেতে হবে। আপনি একটানা একবার গাড়িতে উঠে দিনাজপুর যেয়ে নামবেন এটা কিন্তু হবে না। তো সেজন্যই আমি এই রাতের জার্নিটি বেছে নিয়েছি, যেন আমি একবার একটা গাড়িতে উঠবো, দিনাজপুরে যেয়ে নামবো। ইতিমধ্যে আমি 1 ঘন্টা জার্নি করে ফেলেছি। এখন ট্রেনটি অবস্থান করছে আব্দুলপুর রেল স্টেশনে। এখানে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে আরেক দিকে লাগানো হবে, তারপরে নাটোরের দিকে মানে দিনাজপুরের লাইনে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে অনেকটাই ভিড়। এই ট্রেনে কিন্তু অনেক ভিড় থাকে এবং টিকিটও সেভাবে পাওয়া যায় না, তো আগে থেকে টিকিট কেটে রাখবেন। ট্রেনে শুধু শুধু বসে থাকতে আর কেমন লাগে। দেখলাম যে ভাজাওয়ালা আসছে, একটু নিয়ে ভাজা খাবো। আপনারাও খাবেন, খুব ভালো, টেস্টি। তবে যাদের পেটের সমস্যা আছে না খাওয়াই ভালো। আমার কিন্তু কোনো পেটের সমস্যা হয়নি, আপনারা খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। সাধারণত ভাজাওয়ালাদের ভাজা দিতে এতক্ষণ লাগে না, কিন্তু এখানে হয়েছে কি, ওর পেছন দিয়ে আরেকজন ভাজাওয়ালা যাচ্ছে, এটা ওর সহ্য হয়নি। আর ও এসে এই একই বগিতে থাকার কারণে আসলে হিংসাতে ওরা দুইজন একটু কথা কাটাকাটি লেগেছে। এগুলো কিন্তু মজার, মানে আপনারা এগুলো অবশ্যই দেখতে দেখতে যাবেন। অনেক কিছু ব্যাপার আপনাদের ভালো লাগবে। ভেবেছিলাম একটা ভালো ঘুম দিয়ে দিনাজপুর স্টেশনে গিয়ে নামবো, কিন্তু হলো না, ভালো ঘুম হয়নি। তো এখন আমি দিনাজপুর রেল স্টেশনে নামলাম। এই যে আমার পেছনে ট্রেনটা দেখছেন, ও এখন ছেড়ে চলে যাবে। এখন ভোর 4টা বাজে। দিনাজপুর স্টেশনের ওয়েটিং রুমে প্রায় 2 ঘন্টা বসে থাকার পর আমি স্টেশনের বাইরে থেকে একটি রিক্সা নিলাম। আমার গন্তব্য কলেজ মোড় যাওয়া, কারণ কলেজ মোড় থেকেই আমি যাব কান্তজি মন্দিরে, ওখান থেকে কাছে হয়। তো এর মধ্যে আপনি যে কোনো জায়গা থেকে নাস্তা করে নিতে পারেন। আর অটো ভাড়া কিন্তু এখানে বেশি। আপনি গাড়িতে উঠলেই কিন্তু আপনাকে প্রায় গুনতে হবে 30 টাকা, 40 টাকা। মানে রাজশাহীতে যেটা আমি ফিল করি 5-10 টাকায় আমি যেতে পারি, কিন্তু এখানে সেটা সম্ভব নয়। এখানে গাড়িতে উঠলেই আপনাকে মিনিমাম 20 থেকে 30 টাকা দিতে হবে। তো আমি এই যে দেখুন চলে এসেছি কলেজ মোড়। এই জায়গাটা একটু ভালোভাবে চিনে রাখুন। এই কলেজ মোড়ের পাশেই দিনাজপুর সরকারি কলেজ, তাই এই মোড়টার নাম হয়েছে কলেজ মোড়। আর এখান থেকে ঠিক এই অপোজিটে, ক্যামেরার ঠিক অপোজিটে কান্তজি মন্দিরের রাস্তা। কলেজ মোড় থেকে কান্তজি মন্দিরের দূরত্ব প্রায় 10 থেকে 15 কিলোমিটার এবং ভাড়া জন প্রতি 50 টাকা। আপনি কেটে কেটেও যেতে পারেন, বেশিরভাগ সময়ে সরাসরি গাড়ি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কলেজ মোড় থেকে বাসে করেও আপনি কান্তজি মন্দির যেতে পারবেন, তবে সরাসরি মন্দিরের সামনে গিয়ে নামতে পারবেন না, আপনাকে কাটা কাটা ভাবে নেমে যেতে হবে। সেখানে ভাড়া কিন্তু কম লাগবে। বাসের ভাড়া কলেজ মোড় থেকে 20 টাকা, আর যেখানে নামবেন ওখান থেকে 5 টাকা, মানে 25 থেকে 30 টাকার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। এখানে একটা বিষয় একটু বলে রাখি, আপনাদের যদি কারো সমস্যা থাকে, মানে শারীরিক সমস্যা, ঝাঁকিতে সমস্যা বা বৃদ্ধ মানুষ নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অটো প্রিফার করবেন না, কারণ রাস্তায় প্রচণ্ড ঝাঁকি হয় আর খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হবে না। এই মোড়টি ভালো করে চিনে রাখুন, যারা কাটা কাটা আসবেন তাদেরকে কিন্তু এই মোড়েই নামতে হবে। এই মোড় চেনার সহজ উপায়, ইলামিত্রের ছবি দেওয়া আছে। এখান থেকে কান্তজি মন্দির মাত্র 5 টাকা ভাড়া, সময় লাগবে 5 মিনিট। আমার বাড়ি কিন্তু এই ইলামিত্রের বাড়ির অনেকটাই কাছে, যা এখন ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা হিসেবে পরিচিত। সেখানে যাওয়ারও একটু ভিডিও আছে, আমার চ্যানেলে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং সেই জায়গাটাও ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। আমরা ইতিমধ্যে চলে এসেছি কান্তজি মন্দির প্রাঙ্গণে। এই যে সুন্দর ছায়া ঢাকা এলাকাটা, এটি মূলত কান্তজি মন্দির প্রাঙ্গণ। কান্তজি মন্দির প্রাঙ্গণ কিন্তু এখন আগের থেকে অনেকটাই উন্নত করে ফেলা হয়েছে। এখানে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা, এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু মানুষ বসে রেস্ট নিতে পারবে এবং গল্পগুজব করতে পারবে। এখানে টয়লেট এবং গোসলেরও ব্যবস্থা রয়েছে, থাকারও ব্যবস্থা রয়েছে।
আপনারা একটু খোঁজ নিলেই এই টোটাল বিষয়টি জানতে পারবেন। আমি থাকিনি তাই এত তথ্য দিতে পারছি না। আশা করছি এর পরবর্তীতে কখনো গেলে এইসব বিষয় নিয়ে তুলে ধরবো। গাড়ি থেকে নেমে এখন আমি চলেছি কান্তজি মন্দিরের মূল ফটকের দিকে। চারপাশটা কিন্তু খুব সুন্দর, ছায়া ঢাকা, পাখি ডাকছিল এবং খুব একটা বেশি মানুষ ছিল না, কারণ আমি সকালবেলা গিয়েছি তো জায়গাটা অনেকটাই নিরিবিলি ছিল। তবে এখানে কিন্তু আপনি সকালে যান আর যখনই যান, আমার কাছে কখনোই মনে হয়নি যে এখানে আইন শৃঙ্খলার কোনো অবনতি আছে বা আপনার কোনো ভয় আছে। এখানকার দোকানপাট রীতিমতো খোলা ছিল, মানুষজনও খুব ভালোই মনে হয়েছে আমার কাছে। তো এখানে সকালে গেলেও আপনার যে কোনো ভয় থাকবে এরকম কোনো বিষয় আমার মনে হয়নি। ওই যে দেখুন কান্তজি মন্দির, যেখানে আমি ঢুকবো আর কিছুক্ষণ পর। চলুন একটু কান্তজি মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। এই যে এটি হচ্ছে কান্তজি মন্দিরে ঢোকার মূল গেট। এই গেটটি দিয়ে আপনাদেরকে কান্তজি মন্দিরের ভেতরে ঢুকতে হবে। এখানে একটি বোর্ড দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমার সব থেকে ভালো লাগলো এই বট গাছটা দেখে, অনেকটা কিন্তু বড়, অনেক মোটা আর কি। তো কান্তজি মন্দিরে ঢোকার আগেই আপনারা কান্তজি মন্দির থেকে একটু সামনে হেঁটে যেয়েই দেখবেন পাশে কিন্তু একটা পুরাতন মন্দির, মানে আরেকটি মন্দির আপনারা দেখতে পাবেন ঠিক কান্তজি মন্দিরের অপোজিটে। এটাও কিন্তু আগে সুন্দর এভাবে ঘেরা ছিল বলেই মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা যে প্রাচীরটা দেয়া আছে, কিন্তু এটা এখন ধ্বংসপ্রায়। এটাকে ঠিক সেভাবে আর রক্ষণাবেক্ষণ করা হয়নি, এখানে পূজাও হয় না। তো এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগলো, আর এই মন্দিরটা দেখে কিন্তু আমি অবাক হলাম। কারা কারা এই মন্দিরটি আগে দেখেছেন বা কারা নতুন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মন্দিরের নামটা কি যারা জানেন দয়া করে কমেন্ট করে জানাবেন। চলুন একটু কাছ থেকে এই মন্দিরটি দেখে আসি। পুরাতন মন্দিরটি দেখা শেষ, এবারে চলুন কান্তজি মন্দির দেখার পালা। এই যে আমি মূল ফটক দিয়ে ঢুকে গেলাম, ঠিক বাম দিকেই পড়বে কান্তজি মন্দির। পোড়ামাটির ফলকের অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি কান্তজি মন্দির দেখলেই কিন্তু চোখটা জুড়িয়ে যায়, মন ভালো হয়ে যায়। কেন জানি একটা আলাদা প্রশান্তি বিরাজ করে এই মন্দিরের প্রাঙ্গণে, আপনারা গেলে কিন্তু বুঝতে পারবেন। কান্তজি মন্দিরের স্থাপত্যশৈলী এবং এর চিত্রকলার সাথে রাজশাহী পুঠিয়া রাজবাড়ি মানে হেমন্ত কুমারী মহারানীর রাজবাড়ির ছোট জিউ মন্দির বা সেখানকার যে গোবিন্দ মন্দির, সেটার কিন্তু অনেকটা মিল রয়েছে। কয়েকদিন আগে আমি রাজশাহী পুঠিয়া রাজবাড়ি ভ্রমণ করেছি এবং সেই ভিডিওতে সেখানকার মন্দিরের যে ফলকগুলো পোড়ামাটির, সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন আমি আছি কান্তজি মন্দিরের ঠিক পেছন দিকটায়। এদিকে কিন্তু সুন্দর একটি গাছ রয়েছে, যেখানে আমি দেখলাম অনেক লাল সুতো বাঁধা, মানে এখানে মানুষ হয়তো মানত করে এগুলো বেঁধে যান। আপনাদের কারো যদি এখানে সুতো বেঁধে মানত পূরণ হয়ে থাকে তারা দয়া করে জানাবেন কমেন্টে। আর এই যে চারিদিকে ঘেরা এবং ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলোতে কিন্তু এই কান্তজি মন্দিরের যারা পূজারী বা রক্ষণাবেক্ষণের কাজে থাকেন বা গেস্ট, তারা কিন্তু থাকেন। আর এই গাছটার ঠিক পাশেই দেখুন এটি একটি শিব মন্দির।
আরেকটি বিষয় বলে রাখি, কান্তজি মন্দিরে কিন্তু আপনারা দুপুরে সেবা গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে কান্তজি মন্দিরের ঠিক পেছন দিকে আমি যেখানে দেখালাম, ওখানে যারা সেবায়েত থাকেন বা পুরোহিত থাকেন তাদেরকে 100 বা 200 টাকা দিলেই তারা কিন্তু 1-2 জনের খাবার ম্যানেজ করে দেন বলে আমি জানি। এই যে দেখুন পোড়ামাটির ফলকগুলো দিয়ে মহাভারতের বিভিন্ন কাহিনী কিন্তু বর্ণিত করা হয়েছে। ঠিক এই একই রকম ফলক আপনারা পুঠিয়া জমিদার বাড়ি মানে হেমন্ত কুমারী মহারানীর বাড়িতে ঠিক ছোট জিউ মন্দিরে কিন্তু পাবেন। এখন যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এনার নাম সুলতান আহমেদ, পেশায় একজন আর্কিটেক্ট, তবে ঘুরতে ভালোবাসেন। কাজের ফাঁকে বেরিয়ে পড়েন তার মোটরসাইকেল নিয়ে, তার ভ্রমণের গল্প আমার সাথে শেয়ার করলেন, খুব ভালো লেগে গেল মানুষটিকে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, টাটা।